সম্মানিত দর্শক, পর্যটনের দশ দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আজকে আমাদের সাথে কথা বলার জন্য এমন একজন অতিথি স্টুডিওতে আছেন যিনি একাধারে ফ্যামিলি গ্রুপ, কর্পোরেট গ্রুপ ট্যুর করতে অভ্যস্ত এবং উনি খুব সুনামের সাথেই দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। তো সাম্প্রতিক সময়ে যেহেতু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য বেশ কিছু দেশের ভিসা পরিস্থিতি একটু জটিল হয়েছে, কোনো কোনো দেশ ভিসা বন্ধই রেখেছে। তো এরকম জায়গায় এখন আমরা কোন দেশে ট্যুর করতে পারি, কোন দেশে ফ্যামিলি ট্যুর করতে পারি, কোন দেশে কর্পোরেট ট্যুর করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে যাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনি ডিসকভার হলিডেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব আজহারুল ইসলাম টিপু। এখন আমরা সরাসরি আমাদের অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ধন্যবাদ আমাকে পর্যটনের দশ দিগন্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো টিপু ভাই, আপনি তো খুব সুনামের সাথে দীর্ঘদিন বিজনেস করছেন। আপনার ফ্যামিলি ট্যুরেও আপনার সুনাম আছে, কর্পোরেট ট্যুরেও সুনাম আছে। তো আমরা আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এখন আসলে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা ট্রাভেল করে এই ট্রেন্ডটা এখন কোন দিকে চলছে, কোন দিকে মানুষ বেশি ভ্রমণে যাচ্ছে? ধন্যবাদ সুমন ভাই, সুন্দর একটা কোশ্চেন করার জন্য। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেই দেশগুলির ভিসা একটু সহজীকরণ করা আছে, যেই দেশে ভিসাটা খুব সহজে পাওয়া যায়, আমরা সেই দেশগুলিকে মূলত প্রমোট করার চেষ্টা করি। তার মধ্যে আমরা যদি বলি ভিয়েতনাম আমরা 1 নম্বরে রাখবো, শ্রীলঙ্কাকে আমরা 2 নম্বরে রাখবো। কারণ হচ্ছে ভিয়েতনাম ভিসা খুবই সহজ। কেউ যদি পাসপোর্ট ইনফরমেশন পেজ স্ক্যান করে আমাদেরকে দেয়, আমরা অ্যাপ্লাই করলে সেটা 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল চলে আসার পরে গেস্ট ফ্লাই করে চলে যেতে পারবে এবং ভিয়েতনাম ইমিগ্রেশনে যাওয়ার পরে ওদেরকে $25 পে করলে উইদিন 30 মিনিটস থেকে 1 ঘন্টা ওরা একটা স্টিকার ভিসা আপনার পাসপোর্টে লাগিয়ে দিবে। দেন আপনি ইমিগ্রেশন করে ব্যাগেজ কালেক্ট করে আপনি আপনার গন্তব্যস্থল যেটা হোটেল সেখানে চলে যেতে পারবেন। এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে একই জিনিস, শ্রীলঙ্কা শুধু পাসপোর্ট ইনফরমেশন পেজ হলেই ইটিএ করা যায়, যেটা খুবই সহজ। অনেক ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়, মাঝে মাঝে হয়তো 1 দিনের মতো সময় লাগে। সো আমরা এই দুইটা দেশকেই সবচেয়ে বেশি প্রমোট করছি, ট্রাভেলাররা যেন এই 2 দেশকে ভ্রমণ করে। এছাড়াও অন্যান্য দেশ আছে, যেমন রিসেন্টলি মালয়েশিয়া অনেক বেশি যাচ্ছে, ইজিপ্টের একটা চাহিদা আছে বাংলাদেশ থেকে, বালিতে অনেকে যেতে যাচ্ছে, কারণ প্যান্ডামিকের পরে অনেক দিন মানুষ যেতে পারে নাই। সো এখন কিছু কিছু মানুষ ওই দিকে যাওয়ার জন্য খুব বেশি আগ্রহ প্রকাশ করছে। আচ্ছা, এখন আমি আপনার কাছে যেহেতু বেশ কয়েকটা দেশের নাম বললেন, আমি একটু যেটা জানতে চাই সেটা হচ্ছে বালি আগে ভিসা অন অ্যারাইভেল ছিল, এখন নাই, এখন ভিসা নিয়ে যেতে হয়। আর ভিয়েতনামের যেটা বললেন যে ভিসা অ্যাপ্রুভাল লেটার, রাইট। তো ভিসা অ্যাপ্রুভাল লেটার তো আর ভিসা না, তো এই দুটা জিনিস যদি একটু বিস্তারিত বলতেন। এক একটা দেশের আসলে এক একটা প্রসিডিউর থাকে, যেমন ভিয়েতনাম ভিসা 3টা ওয়েতে করা যায় মূলত। একটা হচ্ছে ই ভিসা। সো রিসেন্টলি ই ভিসা হতে অনেক সময় লাগে এবং আদৌ হবে কি না একটা আনসার্টেনিটি থাকে। সেই ক্ষেত্রে আমরা সবাইকে ডিসকারেজ করি যেন ই ভিসাটা না করে। তো সেই ক্ষেত্রে অ্যাপ্রুভাল লেটার নিয়ে, এটা হচ্ছে ভিয়েতনাম ইমিগ্রেশন থেকে একটা পারমিশন দেওয়া আছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য। অ্যাপ্রুভাল লেটার হলে সে ফ্লাই করতে পারবে। বাট আমি যদি ইন্দোনেশিয়ার ক্ষেত্রে বলি, ইন্দোনেশিয়ার ওদের নিজস্ব একটা পলিসি আছে যে ভিসা নিয়ে তাকে ট্রাভেল করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে ইন্দোনেশিয়া অ্যাম্বাসি আছে, আমরা ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ফাইল জমা দিই অ্যাম্বাসিতে, পাসপোর্ট সহ প্রয়োজনীয় যে ডকুমেন্টস লাইক ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, প্রফেশনাল ডিটেলস, ছবি, এগুলি সহ আমরা জমা দিলে দেন অ্যাম্বাসি হয়তো বা 15 থেকে 20 ওয়ার্কিং ডেজ পরে পাসপোর্ট ডেলিভারি দেয়। ওরা আমাদের যে এক্সপিরিয়েন্স গত দীর্ঘদিন যাবৎ ম্যাক্সিমাম ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়, খুব কম ভিসা হয়তো বা রিজেক্ট হয়। এটা রেয়ার এক্সপিরিয়েন্স, কারণ ডকুমেন্টেশন যদি কারো প্রপার থাকে সে ভিসা পাবেই। অনেক ক্ষেত্রে হয়তো অ্যাম্বাসি তাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে। সো যদি যিনি যাবে অ্যাপ্লিকেন্ট, সে যদি প্রপারলি সেই ডকুমেন্টগুলি ওনাদেরকে ক্লারিফিকেশন করতে পারে দেন ভিসা হয়ে যায়। ইন্দোনেশিয়ার ভিসা কি ই ভিসা নাকি স্টিকার? ইন্দোনেশিয়া বর্তমানে 3 মান্থ সিঙ্গেল এন্ট্রি স্টিকার ভিসা যেটা বলি আমরা, সেটা দিচ্ছে। আচ্ছা, আর হচ্ছে যে ভিসা অ্যাপ্রুভাল লেটার নিলে $25 দিলে ওখানেও বোধহয় একটা স্টিকার ভিসার পাওয়ার। রাইট, ভিসা অ্যাপ্রুভাল নিয়ে দেন ফ্লাই করে ইমিগ্রেশনে যাওয়ার পর ভিয়েতনাম ইমিগ্রেশনে ওরা একটা স্টিকার ভিসা পাসপোর্টের মধ্যে অ্যাটাচ করে দেয়। সেটা ইমিগ্রেশনে যাওয়ার আগে এদের একটা কাউন্টার আছে, ভিসা অন ল্যান্ড। সো তাদের কাছে জমা দিলে ওরা $25 নিবে। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছবি চায়, বাট ছবিটা ম্যান্ডাটরি না। আবার অনেক ক্ষেত্রে একটা ফর্ম ফিল আপ করে নিতে হয়, সেটাও ম্যান্ডাটরি না। সো এটা ডিপেন্ড করে ইমিগ্রেশনের উপর। সো নর্মালি আমরা সবাইকে বলি যে একটা ফর্ম আছে, সেটা আপনি ফিল আপ করে যান এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি আপনি সাথে নিয়ে যান। আচ্ছা, তার মানে যারা যারা হয়তো স্টিকার ভিসা অনেকেই পছন্দ করে তাদের জন্য ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এগুলা তুলনামূলক ভালো। রাইট। ওকে, এখন হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন।
সেটা হচ্ছে আপনারা যে কর্পোরেট ট্যুরগুলো করেন, এমনকি ফ্যামিলি ট্যুরগুলো পেতেও এটা দেখা যায় যে এখন আপনাদের একরকম রেট থাকে, আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর আর একরকম রেট থাকে। তো সবার রেট তো একরকম না। মূলত আপনি কম্পিটিশন করেন আসলে কি প্রাইস দিয়ে নাকি সার্ভিস কোয়ালিটি দিয়ে? আসলে দুইটা জিনিসের একটা ব্যালেন্স রাখতে হয়। জি, জি। যারা নিয়মিত ট্রাভেল করে তারা সার্ভিসটা বেশি প্রেফার করে। সো আমরা এরকম হয় অনেক ক্ষেত্রে কোনো একটা গেস্ট আমাদের কাছে বললো যে আমাকে 3 স্টার হোটেল দেন, তাহলেই চলবে। আমরা ওই গেস্টের অ্যাটিটিউড দেখে এবং তার কথা শুনে আমরা একটা গেস করে ফেলি যে উনি কি 3 স্টারের পারফেক্ট, না 4 স্টার প্রোভাইড করতে হবে, না 5 স্টার প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে জোরপূর্বক বলি যে স্যার আপনার জন্য 4 স্টারটা খুবই স্ট্যান্ডার্ড হবে, আপনি 3 স্টারে কমফোর্ট ফিল করবেন না। সো আমরা দুইটা জায়গায় ব্যালেন্স করতে চাই। আবার অনেক ক্ষেত্রে যারা খুব বাজেট ফ্রেন্ডলি হয় তাদেরকে আমরা বলি যে আপনি আমাদের কম টাকারও প্যাকেজ আছে, বাট সেইগুলি নিলে হয়তো বা সার্ভিসটা একটু ডাউন থাকবে, লাইক হোটেলটা হয়তো সুইমিং পুল পাবেন না, ব্রেকফাস্ট হয়তো বা একটু লো ক্যাটাগরি থাকবে দেন 4 স্টার। সো এটা আমরা ক্লায়েন্টের বাজেট এবং তার সাথে কথা বলে আমরা প্রিলিমিনারি একটা গেস করে ফেলি যে সে কোন ধরনের ক্লায়েন্ট, তারপরে হয়তো ওই অনুসারে আমরা তাদেরকে সার্ভিসটা রিকমেন্ড করি। আচ্ছা, আবার গেস্টদের কিন্তু আরেকটা প্রশ্ন থাকে, যারা জেনুইন ট্যুরিস্ট ওনাদের একটা প্রশ্ন থাকে যে ঠিক আছে, আপনি যেহেতু ভিয়েতনাম শ্রীলঙ্কার দিকে জোর দিলেন, আমি এই জন্যই বলছি। ধরেন আপনি যদি একটু আলাদা করে বলতেন যে যারা ভিয়েতনাম ঘুরতে যেতে চায় তাদের জন্য মোটামুটি দেখার জন্য কত দিনের আইটিনারি হলে ভালো হয়, আর শ্রীলঙ্কার কত দিনের জন্য ঘুরলে ভালো হয়? আমি প্রথমে ভিয়েতনামটা নিয়ে বলি। ভিয়েতনাম আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজটা বলি 4 রাত 5 দিনের। সেই ক্ষেত্রে আপনি যেদিন যাচ্ছেন মূলত ওদের রাজধানী হচ্ছে হ্যানয়। হ্যানয়ে থাকা, হ্যানয় তারপরের দিন হ্যালং বে একটা ক্রুজ হয়, সেই হ্যালং বে ক্রুজে থাকা যায়। তারপরের দিন ওদের নিম বিনে একটা জায়গা আছে, সেই ট্যুরটা করা যায়। তারপরের দিন ফ্রি টাইম এবং আমরা হয়তো ফ্লাইট টাইম অনুসারে ওনাদেরকে এয়ারপোর্ট ড্রপ করে দিই। তো 4 রাত 5 দিন হলে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ হয়। যদি কেউ লাইক অনেক বেশি আরও দিন থাকতে চায় তখন আমরা হয়তো ওদের দানাং একটা জায়গা আছে, সেটা ডোমেস্টিক ফ্লাইট দিয়ে যেতে হয়, যেটাকে গোল্ডেন ব্রিজ বা গোল্ডেন হ্যান্ড বলে ওই জায়গায়। তো তারপরে হুচিমিন একটা জায়গা আছে ওদের, অথবা সাপা একটা জায়গা আছে। সো যদি সবগুলি কভার করতে চায় তাহলে আমরা রিকমেন্ড করি আপনি 10 থেকে 12 দিনের একটা ট্যুর নেন, তাহলে ফুল ভিয়েতনামটা সুন্দরভাবে আপনি দেখে আসতে পারবেন। আর যদি কারো সময় অল্প থাকে সেক্ষেত্রে আমরা বলি যে 4 রাত 5 দিনের একটা স্ট্যান্ডার্ড ট্যুর। এর নিচে নিলে আপনাদেরকে রাশের উপরে থাকতে হবে। সো আপনি যদি কমফোর্টেবলি ভিজিট করতে চান তাহলে 4 রাত 5 দিন আপনাদের জন্য রিকমেন্ডেড। ওকে। আর শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা আমরা বলি যে 5 রাত অ্যাটলিস্ট, কারণ শ্রীলঙ্কা আসলে অনেক বড়। বাংলাদেশ থেকে হয়তো অনেকে মনে করে যে শ্রীলঙ্কা কি দেখার আছে, বাট আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কা ইজ ওয়ান অফ দ্য গ্রিনি কান্ট্রি। আমি সবাইকে বলবো যে আপনারা যদি শ্রীলঙ্কা যেয়ে না থাকেন একবার ভিজিট করে দেখতে পারেন শ্রীলঙ্কা কত সুন্দর। কারণ ওদের কলম্বো হচ্ছে ওদের রাজধানী, বাট ওদের একটা পাহাড়ি এরিয়া আছে ক্যান্ডি। সো অনেকেই ক্যান্ডিতে যায়, ক্যান্ডি থেকে নোয়ারেলিয়া যায়, ওদের টি প্লান্টেশন হয় নোয়ারেলিয়াতে। নোয়ারেলিয়া থেকে অনেকেই আছে ইল্লা যায়। সো আমরা হয়তো অনেকেই দেখি যে ওদের 9 আর্ক ব্রিজ একটা আছে যেটা দিয়ে ট্রেন চলে। আচ্ছা, সো আমরা হয়তো বা এক একটা দেশের সিম্বল যখন দেখি তখন শ্রীলঙ্কার ওই ট্রেনটা আমরা দেখি। তো ওই 9 আর্ক ব্রিজে ভ্রমণ করতে হলে নোয়ারেলিয়া থেকে ইল্লা যেতে হয়, দেন ইল্লা থেকে বাই রোডে ওই দিকে মিরিসা হয়ে গল হয়ে দেন আবার কলম্বো আসা যায়। তো 4 রাত 5 দিন হলে বা 5 রাত 6 দিন হলে খুব সুন্দর একটা ট্যুর হয়। বা আরও যদি কেউ বেশি থাকতে চায় তখন আমরা ব্যান্টুটাতে 1 রাত রাখতে পারি, মিরিসাতে 1 রাত করতে পারি, গলে 1 রাত করতে পারি। সো ওভারঅল 7 থেকে 8 রাত হলে খুবই সুন্দর একটা ট্যুর করা যায় শ্রীলঙ্কার জন্য। হ্যাঁ, ইদানিং বোধহয় কর্পোরেট ট্যুরগুলোতে যে আপনি বেনতোতা আর গল একটা জায়গা বললেন, এটা মানে বোধহয় একটু জনপ্রিয়তা বাড়তেছে কি এই দুই স্পটের? শ্রীলঙ্কাটা হচ্ছে আসলে একটা দ্বীপ রাষ্ট্র, আর ওদের সমুদ্রের পাশের একটা জায়গা। সো ওদের যে মেরিন ড্রাইভ রুট আছে সেটা মূলত হচ্ছে আসলে কলম্বো থেকে ব্যান্টুটা হয়ে দেন গল, তারপরে হচ্ছে মিরিসা। সো আপনি যদি সমুদ্র দেখতে চান তাহলে এই মেরিন ড্রাইভ রুট দিয়ে পুরোটা রাস্তা যেতে হবে। বাট আপনি যদি একটু ডিফারেন্ট চান সেক্ষেত্রে আপনাকে ক্যান্ডি যেতে হবে, নোয়ারেলিয়া যেতে হবে। আচ্ছা, জি, আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর কথা বললেন। আপনার হচ্ছে এখন আমার বোধহয় এটা থার্ড প্রশ্ন হবে আপনার জন্য, যেটা এটা আবার ভিসা পলিসির দিকেই আমরা ঘুরে আসতেছি। যে আমার একটা ব্যক্তিগত ধারণা, আমি সত্য মিথ্যা জানি না, আপনি ভালো বলতে পারবেন। ধরেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য যদি আশপাশের দেশের ভিসার জটিলতা থাকে অথবা ভিসা বন্ধ থাকে, তাহলে এইটা কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে অন্য কোনো দেশের ভিসা পেতে? আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে আসলে
খুব বেশি এটা ইম্প্যাক্ট পড়ে না, কারণ প্রত্যেকটা ফরেন কান্ট্রি তার নিজস্ব পলিসি দিয়ে চলে, তার নিজস্ব একটা রুলস আছে, সেই অনুসারে সে কাকে ভিসা দিবে, কি রিকোয়ারমেন্ট, সেটা তার উপরে ডিপেন্ড করে। বাট হ্যাঁ, আপনি যদি আশেপাশে দু একটা দেশে ভ্রমণ করা থাকে, তখন আপনার ডকুমেন্টেশনগুলি আগে থেকে গুছানো থাকে, তখন আপনার একটা কনফিডেন্স থাকে, এটা একটা প্রেফারেন্স কাজ করে। বাট অনেক বেশি যে একদম একটা দেশ ভিজিট না থাকলে আরেকটা দেশ ভিসা দিবে না, বিষয়টা এরকম আমার কাছে মনে হয় না। কারণ আমরা প্রচুর ফ্রেশ পাসপোর্ট যারা কোথাও যায় নাই, চিন্তা করছে যে আমরা ভিয়েতনাম যাব অথবা আমরা থাইল্যান্ড যাব, আমরা কিন্তু ওনাদের প্রপার ডকুমেন্টেশন সহ ভিসা অ্যাপ্লাই করছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিসাগুলি পেয়ে যাচ্ছি। না, আমি বলছি যে এখন যেমন দুবাইয়ের ভিসা বন্ধ আছে, আবার ইন্ডিয়ার ভিসা বন্ধ, তো দুবাইয়ের ভিসা বন্ধ, ইন্ডিয়ার ভিসা বন্ধ, এর জন্য কি থাইল্যান্ডের ভিসা পরিস্থিতি আমাদের জন্য জটিল, ভিসা প্রসেসিংটা? আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে হয় যেটা, লাইক প্রত্যেকটা দেশের একটা ভিসা দেওয়ার রেশিও আছে। লাইক থাইল্যান্ড হয়তো বা পার ডেতে, আমি জানি না একজ্যাক্ট কত দেয়, আমি ধরে নিলাম পার ডেতে ওরা 3000 ভিসা দেয়। সো আগে হয়তো বা কিছু মানুষ ইন্ডিয়া যেত, কিছু মানুষ দুবাই যেত, এখন ওই দেশগুলি বন্ধ থাকার কারণে মোস্ট পিপুলগুলো এখন চাচ্ছে যে ডিফারেন্ট কি আছে, কোন দেশে এয়ারফেয়ার কম আছে, তো সেই ক্ষেত্রে হয়তো বা থাইল্যান্ডে প্রেশারটা একটু বেশি পড়ে যাচ্ছে। এইটা হয়তো বা ডিফারেন্ট একটা ইয়া হতে পারে। বাট ইন্ডিয়া ভিসা দিবে না বিধায় থাইল্যান্ড তাদের ভিসা টাইট করে দিবে, আমার কাছে এরকম মনে হয় না। আচ্ছা, গুড, এটা এমনটা মনে না হলে ভালো, কিন্তু আমার ধারণা ছিল যে হয়তো তারা ভাবতে পারে যে তাদেরকে যেহেতু ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, দুবাই ভিসা দিচ্ছে না, তাহলে আমরা অনেক বুঝে শুনে ভিসা দিব। বোধহয় এটা আমার 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 অনুমান ভুল হলেই ভালো। এখন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের তো ট্রেন্ড যেটা চলছে যে আশপাশের দেশেরগুলো ভিজিট করা, মোটামুটি 8-10 বছর হলো মানুষ বোধহয় দেশের বাইরে বেশ ভ্রমণ করছে। এই দেশের বাইরে ভ্রমণ করতে করতে তারা এখন ধরেন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চায়না, এগুলো সব মানুষের হয়তো অনেকবার যাওয়া হয়ে গেছে অলরেডি। এখন অনেকেই তো এর পরে ইউরোপ যেতে চায়, আমেরিকা যেতে চায়, কানাডা যেতে চায়। তো নিশ্চয়ই ওই সমস্ত দেশের ভিসা পরিস্থিতি আর এর সাথে কিছুটা তফাৎ আছে। তো ধরেন একজন পাসপোর্ট হোল্ডার, তার হয়তো এরকম 4-5টা দেশ ঘোরা আছে, সে ইউরোপের জন্য অথবা আমেরিকার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করলে, ডকুমেন্টেশন কিভাবে তৈরি করলে তার জন্য ভিসা প্রাপ্তিটা একটু সহজ হয়, যদি বলতেন একটু। বাংলাদেশে অনেকগুলি দেশের এম্বাসি আছে। যদি স্যানজেন কান্ট্রির এম্বাসিগুলি বলি আমি, সেই ক্ষেত্রে বাংলাদেশের 2টা এম্বাসি আছে যারা সরাসরি অ্যাপ্লিকেন্টের ইন্টারভিউ নেবে। ওকে। আর বাকি অনেকগুলি এম্বাসি আছে তারা ইন্টারভিউ নেবে না, তারা বিএফএস এর মাধ্যমে আপনার ফাইলটা রিসিভ করবে, আপনাকে বিএফএস এ যেতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। সো আমাদের যে গেস্টগুলি থাকে, আমরা মোস্টলি সবাইকে রিকমেন্ড করি যে আপনি যদি কনফিডেন্ট হন, আপনি যদি ভালো ইংরেজি জানেন, কথা বলতে পারেন, তাহলে যেই দেশে ইন্টারভিউ নেবে আপনি সেই দেশে দাঁড়ান। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশে বর্তমানে 2টা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যানজেন কান্ট্রির জন্য দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে সুইজারল্যান্ড আর হচ্ছে ফ্রান্স। তো 2টার ইন্টারভিউ পেতে একটু সময় লাগে, লাইক 2.5 থেকে 3 মাস টাইম নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে। মানে ইন্টারভিউ ডেট পাইতেই 2.5 থেকে 3 মাস? ইন্টারভিউ ডেট পেতে 2.5 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। ওকে, তারপরে ধরেন এরপরে ভিসা প্রসেসিং অ্যাপ্লাই হওয়ার পরে ভিসা হতে মোস্টলি ওরা একটা টেন্টেটিভ টাইম দেয়, 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ওরা ভিসা হওয়া ইস্যু করবে অথবা রিজেক্ট করবে, এরকম একটা ওদের টেন্টেটিভ টাইম থাকে, বাট একজ্যাক্ট কোনো টাইম থাকে না। ওকে, এখন যদি বলতেন যে ডকুমেন্টটা কিভাবে তৈরি করা উচিত? নর্মালি এই ইউরোপ কান্ট্রিগুলি আসলে অ্যাজ ইউজুয়াল ওরা দেখতে চায় আপনার প্রপার একটা ব্যাংক স্টেটমেন্ট, যে আপনার ব্যাংক ট্রানজ্যাকশন কেমন ছিল, যে আপনি লাইক আপনার খুব বেশি ট্রানজ্যাকশন হয় না, এখন আপনি ইউরোপে দাঁড়াবেন, এই জন্য হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা অথবা 10 লাখ টাকা এনে দেন, আপনি হয়তো ব্যাংক স্টেটমেন্টটা তুলে দিয়েছেন ভিসা অ্যাপ্লাই করার জন্য। সো এটাকে ওরা সাসপিসিয়াস মনে করে। আপনার অ্যাকাউন্টে যদি কন্টিনিউয়াস একটা ফ্লো থাকে, লাইক 5-6 লাখ টাকা সব সময় আছে, তার উপরে হয়তো বা আপনি 1 লাখ 1.5 লাখ টাকা উঠাচ্ছেন নামাচ্ছেন, সো এরকম হলে দেন এটাকে ওরা একটা ভালো স্টেটমেন্ট ধরে নেয়। আবার অনেকটা ডিপেন্ড করে আপনি আপনার প্রফেশন কি, আপনি কোন পজিশনে জব করেন। সো এই সামগ্রিক ইভেন আপনার যদি ট্যাক্সের যে ফাইলগুলি থাকে, আপনার যদি লাইক আপনি 3 বছরের ট্যাক্স পেয়ার থাকেন, আপনি এই ডকুমেন্টগুলি সাপোর্টিং হিসেবে কাজ করে। মূলত ওরা দেখতে চায় আসলে আপনি ওদের দেশ ঘুরে দেন আবার বাংলাদেশে সেফলি ব্যাক করবেন, এই বিষয়টা ওরা এনশিওর হতে চায়। আচ্ছা, আর একটা জিনিস, ধরেন যারা কেউ হয়তো চাকরি করে, কেউ বিজনেস করে, কিন্তু ঢাকা শহরে তো এমন অনেক মানুষ আছে যারা বাড়িওয়ালা, তাদের আর কোনো পেশা নেই, কিন্তু প্রচুর ইনকাম, তাহলে ওনারা কিভাবে দিবে ডকুমেন্ট? আসলে ওরা দেখতে চায় আপনার সোর্স অফ ইনকাম কি। তো সেই ক্ষেত্রে যদি আপনার লাইক প্রফেশন হয়, আপনি যদি দেন আমি ল্যান্ডলর্ড, বা আপনি যদি দেন যে আমি
ফ্রিল্যান্সার, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার কোনো ডকুমেন্টেশন আছে এটা। যেমন আমরা অনেকেই বলি আপনি তো বাড়িওয়ালা, এখন প্রমাণ কি এটার বাড়িওয়ালা? তো সেই ক্ষেত্রে আপনার হয়তো বা ভাড়াটে এদের সাথে ডিড থাকতে পারে, আপনার হয়তো বা আপনার যে প্রপার্টিটা আছে তার একটা ওনারশিপ স্ট্যাম্প আছে, সেটা শো করতে পারেন আপনি, অথবা আপনার ইউটিলিটি বিলের কপি। এরকম আমরা লাইক এটা ক্লায়েন্টের সাথে কথা বলে ওনাদের কি আছে তার মানে ওনার তার সামর্থ্য অনুসারে আমরা এগুলোকে আমরা বোধহয় অ্যাসেট ভ্যালুয়েশনও করা লাগে না? অ্যাসেট ভ্যালুয়েশনটা সাপোর্টিং হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, বাট সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাসেট ভ্যালুয়েশনটা দিই, অনেক ক্ষেত্রে এমবাসি হয়তো বা চিন্তা করে যে তার অনেক বাংলাদেশে অনেক জমি জমা আছে বা বন্ডেজ আছে, সে ওই দেশে ঘুরে আবার চলে আসবে। সো জাস্ট এইটুকু রিলেশন প্রুফ করার জন্যই অ্যাসেট ভ্যালুয়েশনটা দিলে বেটার হয়। আচ্ছা, এখন ধরেন যেহেতু আপনি নিয়মিত ভিসা করেন, আপনার কাছে নিশ্চয়ই এই তথ্য আছে যে সেনজেন কান্ট্রিগুলোর ভিতর ভিসা দেওয়ার রেশিও থাকে অনেক সময়, যে এখন এই সমস্ত দেশ বেশি ভিসা দিচ্ছে, এখন কোন দেশ বেশি ভিসা দিচ্ছে সেনজেন কান্ট্রিগুলোর ভিতর? আমরা আবারও বলবো, আমরা সুইজারল্যান্ডে মানুষকে দাঁড়াতে বলি যাদের হাতে টাইম আছে, লাইক 3 মাস পরে 4 মাস পরে এম্বাসি ফেস করতে পারবে। আর অনেকে আছে যে না আমি এতদিন ওয়েট করবো না, সেই ক্ষেত্রে আমরা বলি লাইক বেলজিয়াম আছে, তারপরে নেদারল্যান্ড আছে, এই এম্বাসিগুলিতে দাঁড়ানোর জন্য। আসলে ডকুমেন্টেশন ঠিক থাকলে ভিসা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। তারপরেও ইউরোপ কান্ট্রিগুলি আমরা কাউকে গ্যারান্টি দেই না, তারপর 50-50 ধরে নিতে হবে এবং এই চান্স নিয়েই দেন অ্যাপ্লাই করতে হবে। তার মানে রেশিও বলে কিছু নাই আসলে, নাকি? আমার কাছে মনে হয় না, কারণ হচ্ছে অ্যাজ এ ট্রাভেল এজেন্ট আমাদের কাজ হচ্ছে আমাদের যারা গেস্ট তাদেরকে প্রপার তথ্যগুলি দেয়া রাইট। অ্যাকর্ডিং টু এম্বাসি। তো সেই ক্ষেত্রে ভিসা দেয়া না দেয়া টোটালি এম্বাসির রুলসের উপরে ডিপেন্ড করে। সো এই জায়গায় আসলে রেশিওটা হয় না, যেমন লাইক একটা ফ্যামিলি বা একটা গ্রুপ 10 জনের আমরা দাঁড় করালাম, অনেক ক্ষেত্রে 10 জনে হয়ে গেছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে 2 জন আলাদা করে দাঁড় করিয়েছি আমরা, ওদের ভিসা হয় না। সো এই জায়গায় আসলে রেশিও কাউন্ট করাটা ডিফিকাল্ট। না, এটা অনেকের কাছে শুনি আর কি যে রেশিও, কারণ কিছুদিন আগে দেখা গেল ইতালি এম্বাসির সামনে অনেক বড় লম্বা লাইন ভিসা সেন্টারের সামনে, যে কি হয়েছে যে এখন ইতালি প্রচুর ভিসা দিচ্ছে, এরকম একটা রেশিও, একটা থাকতে পারে। আচ্ছা, তো আপনার কাছে আজকের মতো একটা শেষ প্রশ্ন, আপনার বিজনেসের সুনামের রহস্য কি? আপনি সুনামের সাথে কিভাবে বিজনেস করেন? আপনি কিসে বেশি মূল্যায়ন করেন? কিসে, কোন দিকটাই বেশি জোর দেন? এজ এ ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটর আমরা হচ্ছে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি। এই জায়গায় আমরা হোটেল, আমরা কোনো দেশের হোটেল বানাই না আসলে, হোটেল থাকে, আমরা গেস্টকে বিভিন্ন প্রকারের হোটেলের তথ্যটা দেই যে এই হোটেলটার এই ফেসিলিটিস আছে, এত টাকা পড়বে, এই হোটেলটা ওই শহরের সেন্টারে আছে, ওই হোটেলটা এত দূর আছে, এবং আপনি এই এয়ারলাইন্সে গেলে ফুড পাবেন, এই এয়ারলাইন্সে গেলে এত কেজি ব্যাগেজ পাবেন, এবং এম্বাসি আপনি যে এম্বাসিতে দাঁড়াবেন সেই এম্বাসির এই ডকুমেন্টগুলি লাগে, এতদিন সময় লাগতে পারে ভিসা হতে, অথবা ভিসা হতে আরও মডিফিকেশন ডকুমেন্ট লাগতে পারে। সো এই একজাক্ট তথ্যগুলি আমরা আমাদের গেস্টদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি, এবং তাদের মনে যেন কোনো কনফিউশন না হয়, সেই অনুসারে আমরা তাদেরকে কন্টিনিউয়াস কমিউনিকেশন করার চেষ্টা করি। প্রবলেম হতে পারে, আমরা চেষ্টা করি সেই প্রবলেমটাকে অপরচুনিটিতে কনভার্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা প্রথম হচ্ছে তথ্য সেবা দিয়ে আগে গেস্ট সন্তুষ্ট করেন। রাইট, আমাদের এটা হচ্ছে আসলে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন, আমাদের প্রোডাক্টে কমিটমেন্ট, আমাদের প্রোডাক্ট হচ্ছে লাইক নলেজ, লাইক পর্যটন রিলেটেড নলেজ। আমরা ক্লায়েন্ট তার ডিমান্ড অনুসারে আমরা সেই তথ্যগুলি একজাক্টভাবে দেওয়ার চেষ্টা করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদের মাঝে অনেকক্ষণ সময় দিলেন। নিশ্চয়ই সামনের কোনো পর্বে আপনাকে আমরা আরও ডাকবো, তখন আরও এরকম নতুন নতুন কথা শুনবো। আপনি সেদিনও এসে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনাকেও ধন্যবাদ এমন সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আমি আশা করব পর্যটনের সমৃদ্ধির জন্য আপনি এরকম আরও অনেক প্রোগ্রামের আয়োজন করবেন। বাংলাদেশের মানুষ পর্যটনকে পছন্দ করে, বাংলাদেশের মানুষ পর্যটন নিয়ে চিন্তা করে, সবাই পর্যটনকে পছন্দ করে। সো আপনার হাত ধরে পর্যটনের বার্তা সবার কাছে চলে যাবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, এতক্ষণ তো আপনারা শুনলেন আমরা আসলে কোন দেশ বর্তমানে ভিজিট করতে যাব, বা কোন দেশের ভিসা প্রাপ্তি একটু সহজ হতে পারে, কোন দেশ ভ্রমণ করতে কেমন সময় লাগতে পারে, এবং ইউরোপের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ইউরোপের যেটা শোনা যায় যে রেশিও, আসলে রেশিও বলে কিছু নাই। আপনি আপনার ডকুমেন্ট সুন্দর মতো সাজাবেন। হয়তো ডকুমেন্ট সাজাতে গেলে একজন প্রফেশনাল ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্টের একটু সহযোগিতা নিতে হবে। আশা করি সেগুলো আপনারা নেবেন। আপনাদের সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা করবে আজহার ভাই, যদি ওনার প্রতিষ্ঠানের নাম আমি আবার বলি, ডিসকভার হলিডেজ লিমিটেড। তো
আশা করি সামনের পর্বে আবার নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভ্রমণ সবার জন্য আনন্দদায়ক এবং নিরাপদ হোক সেই কামনা করছি। খোদা হাফেজ।